হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে এসেছি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে যে টেক্সটটা আছে তার যে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্সগুলো এর আগের যে ক্লাসে আমরা আলোচনা করেছি মোট 31 কোয়েশ্চেন্স, আই থিঙ্ক 30 or 31 কোয়েশ্চেন্স আমরা আলোচনা করেছি। এই ক্লাসটাতে আমরা আরো কিছু গ্রামার শিখব এবং প্রত্যেকটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স আগের ক্লাসের মতন আমরা আলোচনা করব যে কিভাবে কোন কোয়েশ্চেনটার সলিউশনটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে। সুতরাং পুরো ক্লাসটা তোমরা ফলো করো এবং অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে রিটেন বাই আর কে নারায়ণ এই টেক্সটার কমপ্লিট গ্রামার অ্যানালিসিস বা কমপ্লিট যে গ্রামার সলিউশন সেটা প্রিপেয়ার করে নাও। ওকে, সো ফার্স্ট যে কোয়েশ্চেনটাতে যাই সেটা হলো 31 কোয়েশ্চেন্স হবে। অতএব আমরা এর আগের ক্লাসে পর্যন্ত 31 এ গিয়েছি। নাও কোয়েশ্চেন নাম্বার 32, কোয়েশ্চেন নাম্বার 32 তে যে সেন্টেন্সটা আছে সেটা হলো আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড বা পিকড। আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে পার্টস অফ স্পিচের থেকে এই যে ওয়ার্ডটা আছে পিকড, PIQUED, পিকড, এই ওয়ার্ডটির নাউন ফর্ম করতে হবে। এখন প্রথমত দেখতে পাচ্ছি যে আওয়ার ফ্রেন্ড ফেল্ড পিকড, এখানে ফেল্ড পিকড যখন আছে তখন এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা আছে। যেহেতু এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা আছে তাহলে আমাকে এটা নাউন হিসাবে ব্যবহার করতে হবে। নাউন হিসাবে কি হবে? নাউন হিসাবে হবে এটা পিক, PIQUE। কিভাবে ব্যবহার করব না, এই ফেল্ড কথাটা আমরা ফিলিং এ নিয়ে আসবো। যেমন আওয়ার ফ্রেন্ড, তাহলে ফিলিং যদি ব্যবহার করতে পারি তাহলে ফেল্ডের নাউন ফর্মও হয়ে যায়। তাহলে আমাকে একটা কি করতে হবে, যেটা আগের ক্লাসে আমরা বলেছি যে যখন কোনো ভার্বকে আমি নাউন হিসেবে ব্যবহার করে দেব তখন আমাকে একটা অল্টারনেট একটা কি নিয়ে আসতে হবে, ভার্ব নিয়ে আসতে হবে। আমি এখানে ভার্ব নিয়ে আসছি হ্যাড, তাহলে আওয়ার ফ্রেন্ড হ্যাড দ্য ফিলিং অফ পিক, দ্য ফিলিং অফ পিক। তাহলে ফেল্ড পিকটাকে আমি যখন পিক কথাটাকে নাউন হিসেবে ব্যবহার করলাম তখন আমার ব্যবহার হলো পিক এবং ফেল্টের নাউন ফর্ম ফিলিং করতে হলো। ফিলিং অফ পিক মানে ফেল্ট পিকড। ওকে, নেক্সট কোয়েশ্চেন 32 তে বলা আছে the other withdrew his arm, the other withdrew his arm, took out an anna and flung it out to him. The other withdrew his arm, প্রথমত সেন্টেন্স হচ্ছে কি করতে হবে, সিম্পল সেন্টেন্স করতে হবে। আমার এখানে ভার্ব কি আছে, ভার্ব আছে withdrew। তাহলে withdrew যেহেতু ভার্ব আছে আমি এখানে আইএনজি পার্টিসিপল ব্যবহার করতে পারি বা কোনো একটা জিরান ব্যবহার করতে পারি। আমি পার্টিসিপল দিয়েই করি। withdrew এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে withdraw, তাহলে withdraw এর সঙ্গে আইএনজি যোগ করি। withdrawing his arm, প্রথমে লিখবো withdrawing his withdrawing his arm। the other কথাটা এবার ব্যবহার করব, the other took out an anna, কিন্তু এখানে and যোগ করা মানে সিম্পল সেন্টেন্স হবে না, তাহলে আমি এখানে একটা ইনফিনিটিভ ব্যবহার করে দিই। ইনফিনিটিভ মানে হচ্ছে to, তাহলে withdrawing his arm the other took out an anna to fling it out to him, ফ্লাংটা হয়ে যাবে fling। তাহলে আমি দু জায়গায় চেঞ্জ করলাম, এখানে withdraw এর জায়গায় আমি পার্টিসিপল ব্যবহার করে দিলাম এবং যখন and তুলছি তখন আমি এখানে ইনফিনিটিভ to ব্যবহার করে দিলাম এবং to fling এর জায়গায় to fling, কারণ to এর পরে ইনফিনিটিভ to এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় to fling it out to him। নেক্সট কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে এই সেন্টেন্সটাকে মাঝে and দেওয়া আছে মানে এটা কম্পাউন্ডে আছে, তাহলে আমি কমপ্লেক্সে করলে কি হবে, মানে কি হবে withdrawing his arm the other took out an anna, এই পর্যন্ত লিখে এই যে and to ব্যবহার করেছি মানে আমি এখানে which ব্যবহার করতে পারি, which he flung out to him। তাহলে withdrawing his arm the other took out an anna which he flung out to him। Question number 13 complete. Now question number 34, 13 বলছি, 33 complete, now 34 এ question আছে if you find my answer satisfactory will you give me 5 rupees,
এটা এটা একটা ডাবল কোটের মধ্যে আছে, মানে দিস ইজ এ স্পিচ, এটা একটা স্পিচ। এই স্পিচটা কে বলছে? এই স্পিচটা বলছে দ্য অ্যাস্ট্রোলজার। যেহেতু অ্যাস্ট্রোলজার বলছে, আমরা জানি অ্যাস্ট্রোলজার বলছে, তাহলে আমি এখানে সামওয়ান ব্যবহার করার জায়গায় কি বলবো? দ্য অ্যাস্ট্রোলজার। কিন্তু কোয়েশ্চেন করছে, হ্যাঁ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, এটা কিন্তু একটু ভাবনা চিন্তার আছে। কি রকম না, প্রথমে বলা আছে ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি। দেখো ইফ দিয়ে এখানে সেন্টেন্সটাকে শুরু করা হয়েছে, তাহলে কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে আমাকে ইন্টারোগেটিভ যে কোয়েশ্চেনটা আছে, মানে যে কোয়েশ্চেনটা আছে সেটা আগে সলভ করে দিতে হবে, তারপরে কন্ডিশনের কথা বলতে হবে, নইলে আমি এটা সাজাতে পারবো না এবং ভুল হয়ে যাবে। তাহলে আমি কি বললাম? অ্যাস্ট্রোলজার বলছে এবং কোয়েশ্চেন করা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে দ্য অ্যাস্ট্রোলজার আস্কড, তাহলে দ্য অ্যাস্ট্রোলজার আস্কড হলো। এবার আমার এই পোরশনটা উইল ইউ গিভ মি 5 রুপিস, এই ইন্টারোগেটিভ পার্টটা আগে করব। উইল ইউ গিভ মি মানে ইয়েস অর নো টাইপ কোশ্চেন। ইয়েস অর নো টাইপ কোশ্চেন হলে কি আসবে? ইফ আসবে। তাহলে দ্য অ্যাস্ট্রোলজার আস্কড, ইফ এলো। এবার ইউটাকে তাহলে কোন একজনকে বলছে, যেটা একজন ব্যক্তিকে বলছে, তাহলে আমি হি বলছি। আমরা জানি কোন ব্যক্তিকে বলছে, কারণ যে ব্যক্তির তাকে হাত দেখাতে এসেছিল। সো ইফ হি উড গিভ হিম, উইলটা হয়ে যাবে উড, গিভ মিটা হয়ে যাবে হিম 5 রুপিস। এই পর্যন্ত হলো। এবার আমি কন্ডিশনাল জায়গাটা নিয়ে আসবো, যে ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি। এখানে হবে ইফ হি, ফাইন্ডটা হয়ে যাবে ফাউন্ড, ইফ হি ফাউন্ড মাই আনসার্স মানে হিজ আনসার্স, ইফ হি ফাউন্ড হিজ আনসার্স স্যাটিসফ্যাক্টরি। তাহলে কমপ্লিট আনসারটা কি হলো না, দ্য অ্যাস্ট্রোলজার আস্কড ইফ হি উড গিভ হিম 5 রুপিস ইফ হি ফাউন্ড হিজ আনসার স্যাটিসফ্যাক্টরি। ওকে, এরপরে স্প্লিট করতে বলেছে। আমি বলেছি যে স্প্লিটিংটা কিন্তু খুব ইজি একটা বিষয়, কারণ স্প্লিটিং এ আমাকে সেন্টেন্সের মধ্যে খুঁজে বার করতে হবে যে কোন অংশটা পর্যন্ত সিম্পল সেন্টেন্সটা কন্টিনিউ রয়েছে। আমি এখানে কন্ডিশনালের ইফটা বাদ দিয়ে দিই প্রথমে, কারণ ইফটা আমি লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে, মানে ব্যবহার করা আছে। সুতরাং স্প্লিটিং এর ক্ষেত্রে ইফ তো বসবেই না। তাহলে কি হবে না, ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি, এটা একটা অংশ পাওয়া যাচ্ছে। আর উইল ইউ গিভ মি 5 রুপিস, তুমি কি আমাকে 5 রুপিস দেবে? তাহলে এখানে একটা নতুন ওয়ার্ড নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে মে। ওই যে ইফ কথাটা তুলে দিলাম কন্ডিশনালের জন্য, আমাকে নিয়ে আসতে হবে মে। তাহলে আমি কি বলবো না, ইউ মে ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি, নাম্বার 1 সেন্টেন্স। আর নাম্বার 2 সেন্টেন্স হবে উইল ইউ গিভ মি 5 রুপিস দেন, তুমি কি আমাকে 5 রুপিস দেবে? এটা তাহলে স্প্লিটিং কমপ্লিট। এবার পার্টস অফ স্পিচ বলেছে। পার্টস অফ স্পিচ কোন জায়গায়? স্যাটিসফ্যাক্টরি ওয়ার্ডটা নাউন ফর্ম করো। স্যাটিসফ্যাক্টরি ওয়ার্ডটা নাউন ফর্ম করলে হয় স্যাটিসফ্যাকশন। তাহলে ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাকশন মানে এই স্যাটিসফ্যাক্টরি মানে এখানে স্যাটিসফ্যাকশন যদি ব্যবহার করি, তাহলে ফাইন্ড এর জায়গায় আমি গিভ করব। এই বা ইফ মাই আনসার্স গিভ ইউ স্যাটিসফ্যাকশন, অর্থাৎ এখানে একটু চেঞ্জ করতে হবে। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরির জায়গায় আমি লিখবো ইফ মাই আনসার্স গিভ ইউ স্যাটিসফ্যাকশন উইল ইউ গিভ মি 5 রুপিস। ওকে, সো এখানে স্যাটিসফ্যাকশনটা নাউন হিসাবে ব্যবহার করা হয়ে গেল। নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে 35। 35 এ কি বলছে? উইল ইউ গিভ মি 8 আনাস, দ্য অ্যাস্ট্রোলজার সেড। এটা একটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে এবং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। উইল ইউ গিভ মি 8 আনাস, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাস্ট্রোলজার জিজ্ঞেস করছে। দ্য অ্যাস্ট্রোলজার সেড মানে অ্যাস্ট্রোলজার আস্কড, অ্যাস্ট্রোলজার আস্কড, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইয়েস অর নো টাইপ কোশ্চেন। ইয়েস অর নো টাইপ কোশ্চেন মানে ইফ আসবে, ইফ বা ওয়েদার, আমি ইফ নিয়ে এসেছি। দ্য অ্যাস্ট্রোলজার আস্কড ইফ হলো। এবার আছে উইল ইউ গিভ মি 8 আনাস। প্রথমত এখানে সাবজেক্টে যাই, ইউ। ইউটা কে? ইউটা একজন ব্যক্তি, একজন মেল পারসন, তাহলে আমি এখানে ব্যবহার করব হি। উইলটা কি হবে? বাইরে সেড আছে, অতএব হি উড, মানে যেহেতু ভার্বটা পাস্ট টেন্সে আছে, রিপোর্টিং ভার্ব, সেহেতু এই উইলটা হয়ে যাবে উড। এবার উডের পরে গিভ, মিটা হয়ে যাবে অ্যাস্ট্রোলজার মানে হিম, তাহলে গিভ হিম 8 আনাস। সো আনসার ইজ দ্য অ্যাস্ট্রোলজার আস্কড ইফ হি উড গিভ হিম 8 আনাস। Question 35 complete. Now 36. 36 say will you give me 8 anas, সেম সেন্টেন্স ব্যবহার করা হয়েছে কিন্তু ভয়েস চেঞ্জ করতে বলেছে। ভয়েস চেঞ্জ করলে কি হবে? আমি প্রথমে সাবজেক্ট দেখব,
সাবজেক্ট কি আছে, ইউ আছে, অবজেক্ট কোনটা, 8 আনাস, কিন্তু কোশ্চেন মার্ক থাকার কথা, অতএব উইল দিয়ে প্রশ্ন করা আছে, প্রশ্ন যেহেতু করা আছে সেহেতু এই অক্সিলারি ভার্বটা দিয়েই আমাদের সেন্টেন্সটা শুরু হবে, কিন্তু সাবজেক্ট অনুযায়ী হবে। সাবজেক্ট কি, ইউ, অবজেক্ট কি 8 আনাস, চেঞ্জ করলে 8 আনাস অবজেক্ট আগে চলে আসবে, সুতরাং সেই অনুযায়ী আমাকে শ্যাল বা উইল ব্যবহার করতে হবে। সরি, আমি এখানে 8 আনাস দিয়ে করছি না, আমি এখানে মি দিয়ে করছি, মিটা হয়ে যাবে আই, তাহলে তখন হবে শ্যাল আই, এবং বি, শ্যাল আই বি গিভেন, শ্যাল আই বি গিভেন, মানে যেহেতু এখানে ডাবল অবজেক্ট আছে, মিও আছে, আমি মি দিয়েই করছি, শ্যাল আই বি গিভেন 8 আনাস বাই ইউ। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে 8 আনাস দিয়ে যদি আমি করি, হ্যাঁ হবে, তাহলে উইল 8 আনাস বি গিভেন টু মি, উইল 8 আনাস বি গিভেন টু মি বাই ইউ, এটা হবে 8 আনাস দিয়ে। ডাবল অবজেক্টের ক্ষেত্রে আমরা এভাবে উত্তর করে থাকি এবং এটাই নিয়ম। এর পরের কোশ্চেন যাব 37। 37 এ কি বলা আছে না, দিস ফ্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট। দিস ফ্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, ওয়াজ অ্যাকসেপ্টেড মানে প্যাসিভ ভয়েস, তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট আছে, নো সাবজেক্ট নেই, সাবজেক্ট তাহলে আমরা জানি, টেক্সটে যেহেতু পড়েছি সেহেতু জানি, এখানে দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য পার্সনস হু কেম টু হিম টু শো হিজ হ্যান্ড, সো দুজনেই ব্যক্তি, তাহলে দে ব্যবহার করবো, সাবজেক্ট এখানে দে ব্যবহার করবো, দে নিয়ে এলাম। ওয়াজ অ্যাকসেপ্টেড আমার কিসে পরিণত হবে, অ্যাকসেপ্টেডে পরিণত হবে, কারণ ওয়াজটা উঠে যাবে, তাহলে দে অ্যাকসেপ্টেড। এবার অবজেক্ট দিস ফ্যাক্ট, দিস ফ্যাক্ট নিয়ে চলে এলাম, তারপরে যেমন আছে সেরকম ব্যবহার করলাম আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট। দিস ইজ কোশ্চেন নাম্বার 37। নাও 38। 38 এ কি বলা আছে, the astrologer sent up a prayer to heaven as the other lit a churut। আমরা কি করতে বলছি, স্প্লিট। দেখি সিম্পল সেন্টেন্স কত আছে, the astrologer sent up a prayer to heaven, এটা একটা পার্ট আছে, as the linking word, এই লিঙ্কিং ওয়ার্ড তুলে দেব, বাকি কি থাকলো the other lit a churut। তাহলে সেন্টেন্স দুটো কি কি, the astrologer sent up a prayer to heaven, number 2 the other lit a churut। okay, so this is question number 38। নেক্সট আমরা যাব 39। 39 এ কি বলা আছে না, there was a pause as cars hooted on the road, যে as cars hooted on the road, as দিয়ে জয়েন করা আছে মানে এটা নিঃসন্দেহে কমপ্লেক্স সেন্টেন্স একটা, আমাকে প্রথমে স্প্লিট করতে হবে, স্প্লিট খুব সোজা, একটা হচ্ছে there was a pause নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে cars hooted on the road, তাহলে সেন্টেন্স 1 there was a pause আর cars hooted on the road, these are the two splitted sentence। okay, now সিম্পল সেন্টেন্স করতে বলছে, সিম্পল সেন্টেন্স করলে কি হবে, as আছে, as মানে কারণ অর্থে ব্যবহার করা হয়, এই সেন্টেন্স দুটোকে সিম্পল সেন্টেন্সে পরিণত করলে কারণ অর্থে যেহেতু আছে সেহেতু বিং ব্যবহার করা যেতে পারে বি ভার্বের জায়গায়, অর্থাৎ কার্স হ্যাভিং বা হ্যাভিং ব্যবহার করতে পারি, যে কার্স হুটেড এটা তো কারণ, কারণটা আগে চলে আসবে, কার্স হ্যাভিং হুটেড অন দ্য রোড দেয়ার ওয়াজ এ পজ, কার্স এর পরে হ্যাভিং, এই যে ব্যবহারটা করলাম, কার্স ব্যবহার করলাম, তারপরে হ্যাভিং হুটেড ব্যবহার করলাম, হুটেড এর জায়গায় হ্যাভিং হুটেড অন দ্য রোড, এটাকে বলা হয় গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজে নমিনেটিভ অ্যাবসলিউট। এটা খুব দারুণ একটা এক্সাম্পল নমিনেটিভ অ্যাবসলিউটের জন্য, এটা নোট করে রাখবে যে নমিনেটিভ অ্যাবসলিউটের ব্যবহার করার ক্ষেত্রে সাবজেক্টটা বসানোর পরে হ্যাভিং বা বিং এর ব্যবহার হবে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এবং এই ক্ষেত্রে যখন দুটো সেন্টেন্স, দুটো ডিপ সেন্টেন্সে সাবজেক্ট আলাদা আলাদা হয় তখন এই ধরনের ব্যবহার করা হয় এবং কজটা আগে লেখা হয় এবং ইফেক্টটা তারপরে লেখা হয়। যেমন এখানে কজটা হচ্ছে কার্স হ্যাভিং হুটেড অন দ্য রোড, যার জন্য আমি ব্যবহার করলাম কার্স হ্যাভিং হুটেড অন দ্য রোড, কমা দেয়ার ওয়াজ এ পজ, ইফেক্টটা পরে ব্যবহার করলাম। কোশ্চেন নাম্বার 40। কোশ্চেন নাম্বার 40 তে বলা আছে দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, আগেই ভয়েস চেঞ্জ করি, ভয়েস চেঞ্জের সাবজেক্ট হচ্ছে দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড, অবজেক্ট হচ্ছে দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, তাহলে এটা চলে আসুক আগে, দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। এবার আছে এজিটেটেড, ভার্ব আছে এজিটেটেড, এটা ব্যবহার করব ওয়াজ এজিটেটেড, দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক ওয়াজ এজিটেটেড বাই দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড, বাই দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড। ওকে, কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স করলে কি করব, আমি এখানে নতুন একটা ওয়ার্ড ব্যবহার করব ইট,
it was the babble of the crowd, it was the babble of the crowd which agitated the semi darkness of the park. এই एग्जांपल আমরা আগেও ব্যবহার করেছি এই ধরনের। আমরা দেখেছি যে ফার্স্ট সাবজেক্টটাকে আমি it was দিয়ে করে দিই, আর it was the babble of the crowd which agitated the semi darkness of the park. It was the babble of the crowd, এটা হচ্ছে তোমার একটা প্রিন্সিপাল ক্লজ, আর which agitated the semi darkness of the park এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার যাব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচে অ্যাডজেক্টিভ ফর্ম এজিটেটেড, এজিটেটেড এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে এজিটেশন, এজিটেশন। কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম অফ এজিটেটেড বলেছে, তাহলে এজিটেটেড এর অ্যাডজেক্টিভ ফর্ম কিন্তু এজিটেটেডই হবে, নাউন ফর্ম করছে না, অ্যাডজেক্টিভ ফর্ম করছে, তাহলে এজিটেটেডই হবে। কিভাবে ব্যবহার করব তখন? এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক মানে সেমি ডার্কনেস অফ দ্য পার্ক এজিটেটেড, তাহলে একটা অল্টারনেট ভার্ব নিয়ে এসো। কি আনবো? আনবো মেড। উত্তরটা হবে দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড মেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক এজিটেটেড, এটা তখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হলো। দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড মেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক agitated. Okay, so this is question number 40. Now question number 41. 41 আছে the other sat down, the other sat down sucking his cheroot, puffing out, sat there ruthlessly. এটা স্প্লিট করতে বলেছে, এখানে অনেকগুলো সেন্টেন্সেই বেরোবে। the other sat down একটা সেন্টেন্স হবে, he sucked his cheroot এটা হবে, আমি এটাও ব্যবহার করতে পারি he was sucking his cheroot এটাও হতো। puffing out, he puffed out এটা পাস্টে করছি, he puffed out, আর he sat there ruthlessly। চারটি সেন্টেন্স বেরোচ্ছে, the other sat down, he sucked his cheroot, he puffed out, he sat there ruthlessly. Question number 41. Now question number 42. Question number 42 তে বলে the astrologer felt very uncomfortable, negative, নেগেটিভ সেন্টেন্স এটা করাটা এমন কোনো বিষয় নয়। দেখো এখানে ওয়ার্ড আছে আনকমফোর্টেবল। আনকমফোর্টেবল মানে কি? আনকমফোর্টেবল কথাটার মানে হচ্ছে নট কমফোর্টেবল। তাহলে আমি কি আনবো? নট কমফোর্টেবল কথাটা আনবো। তাহলে তার জন্য কি ব্যবহার করতে হবে না, এই ফেল্ট এর জায়গায় আমি ডিড নট ফিল ব্যবহার করব। তাহলে দেখো নট চলে আসবে। দ্য অ্যাস্ট্রোলজার ডিড নট ফিল, তখন ফেল্ট হবে না তো ডিড নট বললে, যেহেতু ফেল্টের যে পাস্ট ফর্মটা সেটা ডু এর কাছে চলে যাচ্ছে, ডিড হয়ে যাচ্ছে। সো দ্য অ্যাস্ট্রোলজার ডিড নট ফিল ভেরি কমফোর্টেবল, এটা নেগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। 43 তে আছে হিয়ার টেক ইউর আনা ব্যাক, আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস সেড দ্য অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজারের ন্যারেশন চেঞ্জ করে না, অ্যাস্ট্রোলজার কি বলছে? টেক ইউর আনা ব্যাক, তাহলে এটা রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, আগে এই অংশটা করি তারপর এটা জয়েন করে দেবো তাহলেই হবে। অ্যাস্ট্রোলজার রিকোয়েস্ট করছে, দ্য অ্যাস্ট্রোলজার রিকোয়েস্টেড, ওকে, অ্যাস্ট্রোলজার রিকোয়েস্টেড টু টেক হিজ আনা ব্যাক, হিয়ার এর জায়গায় দেয়ার কথাটা আমি বসাইনি, এখানে দেয়ার কথাটা বসবে। দ্য অ্যাস্ট্রোলজার রিকোয়েস্টেড টু টেক হিজ আনা ব্যাক দেয়ার অ্যাজ, আমি এখানে অ্যাজ জয়েন করছি, অ্যাজ জয়েন করলেই হবে অ্যাজ আই এম নট ইউজড, আই মানে হি হয়ে যাবে, এম হয়ে যাবে ওয়াজ, যেহেতু এখানে রিপোর্টিং ভার্ব কি আছে? পাস্ট আছে, as he was not used to such challenges. So the answer is the astrologer requested to take his Anna back as he was not used to such challenges. Okay, now 43 complete. এরপরে যেটা যাব সেটা হচ্ছে 44 এ বলা হয়েছে he made preparations to bundle up, he made preparations to bundle up, verb form of preparation। প্রিপারেশনের ভার্ব ফর্ম কি? প্রিপারেশনের ভার্ব ফর্ম হচ্ছে প্রিপেয়ার, প্রিপেয়ার এটা হচ্ছে প্রিপারেশনের ভার্ব ফর্ম। যদি প্রিপারেশনের ভার্ব ফর্ম প্রিপেয়ার হয় তাহলে হি মেড প্রিপারেশনস মানে হি প্রিপেয়ার্ড টু বান্ডিল আপ। ভেরি সিম্পল আনসার, হি প্রিপেয়ার্ড টু বান্ডিল আপ। ওকে, এরপরে এখানে একটা কোশ্চেন ভেতরে ঢুকে গেছে 45, ও তো আমি একটা আলাদা কোশ্চেন হিসেবে এটা তৈরি করে নিচ্ছি। The other held his wrist and said, এই যে এই সেন্টেন্সটিকে সিম্পল করতে বলেছে, এখানে ভার্ব হচ্ছে হেল্ড, হেল্ডের ভার্ব হচ্ছে হোল্ড, আমি বলবো হোল্ডিং হিজ রিস্ট, the other said। খুব সিম্পল একটা উত্তর, হোল্ডিং হিজ রিস্ট, the other said। ওকে, এই কোশ্চেন একটা বাড়তি এখানে রয়েছে যেটা আমি মার্কিং এর মধ্যে আনিনি, আলাদা করে রয়ে গেছে। নাও 45 এ বলা হয়েছে you cannot get out of it now, you dragged me in while I was passing। এখন এটার কারণ হচ্ছে
you dragged me in while I was passing, আর ফলাফল হচ্ছে you cannot get out of it now. আমাকে বলেছে join to make complex sentence. আচ্ছা কারণ অর্থে যদি আসে তাহলে আমি কি ব্যবহার করতে পারি? as বা because। আমি as বা because দিয়েও করতে পারি। যেমন you cannot get out of it now because এই যে because you dragged me in while I was passing। অথবা আমি as দিয়েও করতে পারি। as দিয়ে করলে এখান থেকে as টা শুরু করতে হবে। as you dragged me in while I was passing, you cannot get out of it now. So এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপর যেটা যাব সেটা হচ্ছে যে আরেকটা কোশ্চেনের মধ্যে ঢুকে গেছে, ভেরি সরি 46 হিসাবে হতো কিন্তু ভেতরে ঢুকে গেছে। দ্য অ্যাস্ট্রোলজার shivered in his grip and his voice shook and became faint. তো এটাকে স্প্লিটিং করতে বলেছে। এটা খুব সিম্পল। দ্য অ্যাস্ট্রোলজার shivered in his grip এটা একটা অংশ, আর এটা হচ্ছে his voice shook এটা আরেকটা অংশ, আর he became faint মানে it became faint। ভয়েসটা যেহেতু it বসছে, তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে? দ্য অ্যাস্ট্রোলজার shivered in his grip, his voice shook আর it became faint। ওকে, দিস ইজ 45 কোশ্চেন। 46 এ কি বলেছে? I don't want all that। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে বলেছে। I don't want all that, আমি এই সমস্ত কিছু চাই না। I don't want all that, এই নট আছে, তাহলে এটা অ্যাফার্মেটিভে মানে নটটাকে তুলতে হবে। আমি এর আগের দিনই বলেছিলাম, আমি আরো একবার বলছি যে I don't যদি থাকে, I don't যদি থাকে তাহলে বা I cannot যদি থাকে তাহলে আমি সেখানে I am unable বা I was unable এই সেন্সটা নিয়ে আসার জন্য। I don't want all that মানে I am unable to want all that, I am unable to want all that। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হবে the astrologer muttered will you give me a rupee if what I say is convincing। এই ধরনের একটা কোয়েশ্চেন আমরা একটু আগে করলাম যেখানে কন্ডিশনাল সেন্টেন্স বলছি। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যেটা কন্ডিশন আছে সেই কন্ডিশনটাকে আমরা পরে ব্যবহার করব, আর যেখানে একটা কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনটা আগে ব্যবহার করব। এবং মাটারটা এখানে মাটার রাখবো না, আস্কড করে দেব। দ্য অ্যাস্ট্রোলজার আস্কড, মাটারিং কথাটা ব্যবহার করতে পারি যে দ্য অ্যাস্ট্রোলজার আস্কড মাটারিং, এইখানটা আমরা মাটারিং কথাটা ব্যবহার করতে পারি। দ্য অ্যাস্ট্রোলজার আস্কড মাটারিং, MUTTERING। তারপরে কোয়েশ্চেনটা দেখবো উইল ইউ গিভ মি এ রুপি মানে ইফ আসবে, যেহেতু এটা ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন। ইফ হি, তারপর উইলটা হয়ে যাবে উড, ইউটা হয়ে যাবে হি, উইলটা হয়ে যাবে উড। ইফ হি উড গিভ মিটা হয়ে যাবে হিম এ রুপি। এবার কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে করব না, ইফ এই যে ইফ হোয়াট আই মানে হি, সে হচ্ছে সেড, ইজ হচ্ছে ওয়াজ, তাহলে ইফ হোয়াট হি সেড ওয়াজ কনভিন্সিং। কমপ্লিট উত্তরটা কি দাঁড়াচ্ছে? দ্য অ্যাস্ট্রোলজার আস্কড ইফ হি উড গিভ হিম এ রুপি ইফ হোয়াট হি সেড ওয়াজ কনভিন্সিং। ওকে, 47। 48 এ বলা আছে দ্য অ্যাস্ট্রোলজার সেড ইউ আর লেফট ফর ডেড, এম আই রাইট। এই যে এখানে একটা কনফার্মেশনের মতন জায়গা আছে, এখানে একটু অন্যভাবে এটা করতে হবে। প্রথমে ইউ আর লেফট ফর ডেড এটা আগে করতে হবে, তারপরে এম আই রাইটের অংশ করতে হবে। প্রথমে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে করি দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী যেহেতু ইউ আর লেফট ফর ডেড, এটা দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি হ্যাড বিন লেফট ফর ডেড। ইউ ওয়ারটা যাবে হ্যাড বিন, যেহেতু এখানে পাস্ট আছে তাহলে হি হ্যাড বিন লেফট ফর ডেড। অ্যান্ড তারপরে এম আই রাইটের জন্য একটা কোয়েশ্চেন আছে, সেহেতু এখানে অ্যান্ড দিয়ে আস্কড করতে হবে। অ্যান্ড আস্কড এম আই রাইট ইফ হি ওয়াজ রাইট, ইফ হি ওয়াজ রাইট। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 48। এবার আমরা যাব 49, কোশ্চেন নাম্বার 49। কোশ্চেন নাম্বার 49 এ বলেছে ও টেল মি মোর, ন্যারেশন চেঞ্জ। এবার টেল মি মোর এই কথাটা কিন্তু সেই স্ট্রেঞ্জার বলেছিল, সুতরাং আমি যেহেতু গল্পটা জানি সেহেতু আমি হি দিয়ে ব্র্যাকেটে দ্য স্ট্রেঞ্জার লিখি। আমি তো জানি যে এখানে বক্তব্য কে বলেছে, স্ট্রেঞ্জার বলেছে, তাহলে হি ব্র্যাকেট দ্য স্ট্রেঞ্জার টেল মি মোর মানে রিকোয়েস্ট করছে, তাহলে রিকোয়েস্টেড টু। ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে রিকোয়েস্ট বসানোর পরে টু বসানো। রিকোয়েস্টেড টু টেল মিট হয়ে যাবে হিম মোর, টু টেল হিম মোর। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ narration change in imperative sentence. Question number 50.
কোশ্চেন নাম্বার 50 এখানে বলছে এ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স। এখানে একটা সেন্টেন্সটা যতই আমার একটা অ্যাসাডিভের মতো লাগুক, লাস্টে কি দিয়েছে, একটা কোশ্চেন দিয়েছে। অতএব এখানে অ্যাস্ট্রোলজার সেড, অ্যাস্ট্রোলজার জিজ্ঞেস করছে যে আপনার বডির দিয়ে একটা নাইফ কি পাস থ্রু হয়েছিল। সুতরাং আমি এখানে সেডের জায়গায় কি ব্যবহার করবো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের নারেশন করব। এটা আস্কড করব, দ্য অ্যাস্ট্রোলজার আস্কড, নারেশন চেঞ্জ করতে বলেছে, দ্য ন্যারেটর আস্কড হয়ে গেল। এবার ইয়েস অর নো টাইপ কোশ্চেন কি আনবো, ইফ। এবার ইফ এ নাইফ, নাইফ হ্যাজ হয়ে যাবে হ্যাড, যেহেতু সাপোর্ট ইন্টারোগেটিভ সরি পাস্ট ফর্ম আছে, রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্ম আছে। এ নাইফ হ্যাড পাসড থ্রু, ইউটা হয়ে যাবে হিম ওয়ান্স। উত্তর হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার আস্কড ইফ এ নাইফ হ্যাড পাসড থ্রু হিম ওয়ান্স। কোশ্চেন নাম্বার 50। Now 51 he bared his chest to show the scar। এই সেন্টেন্সটাকে প্রথমে কমপ্লেক্স করতে বলে। দেখো এখানে টু শো আছে, টু মানে রিজন অর্থে ব্যবহার করা হয়, তাহলে আমি বিকজ দিতে পারি, বিকজ দিয়ে আমি আবার বলবো বিকজ হি ওয়ান্টেড টু শো দ্য স্কার। সুতরাং উত্তর হচ্ছে হি বেয়ার্ড হিজ চেস্ট বিকজ হি ওয়ান্টেড টু শো দ্য স্কার। দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। যেহেতু রিজন অর্থে আছে আমি এখানে বিকজ কথাটা আনলাম, বিকজ হি ওয়ান্টেড টু। এবার ভয়েস চেঞ্জ করতে বলেছে, ভয়েস চেঞ্জে কি না, সাবজেক্ট কি আছে হি, অবজেক্ট কি আছে হিজ চেস্ট, এইটুকুর মধ্যেই ভয়েস চেঞ্জ হবে, বাকি যেমন আছে সেরকম ভাবে ভার্বটা চেঞ্জ হবে। তাহলে হিজ চেস্টটা আগে নিয়ে এলাম, হিজ চেস্ট। বেয়ার্ড আছে, চেস্টটা সিঙ্গুলার, তাহলে ওয়াজ বেয়ার্ড, হিজ চেস্ট ওয়াজ বেয়ার্ড বাই হিম, তারপরে টু শো দ্য স্কার। দিস ইজ ভয়েস চেঞ্জ। ওকে, নেক্সট 52 তে বলছে then you were pushed into a well nearby in the field, and then you were pushed into a well nearby in the field। ভয়েস চেঞ্জ, you were pushed অর্থাৎ প্যাসিভে আছে, কিন্তু এখানে কোনো সাবজেক্ট নেই, মানে কে করেছে, কে পুশ করেছে এটা এখানে বলা নেই। তাহলে আমি কি আনবো, সামওয়ান কথাটা আনবো, and then someone। এবার where pushed আছে, এটা হবে pushed, and then someone pushed you into a well nearby in the field। Okay, this is a voice change। voice change খুব ইজি, তোমরা এই পয়েন্টগুলো ফলো করলেই বুঝতে পারবে যে ভয়েস চেঞ্জ কিভাবে হচ্ছে। Now you are left for dead, you are left for dead। Now dead এর noun form, what is the noun form of dead? dead এর noun form কি, dead এর noun form হচ্ছে death, death। কিন্তু you are left for death এটা করা যাবে না, এখানে ডেথটাকে করতে গেলে টু ফেস ডেথ এই ফ্রেজ ব্যবহার করতে হবে। সো ইউ আর লেফট টু ফেস ডেথ। এবার ভয়েস চেঞ্জ, দেখো এখানে ইউ ওয়ার লেফট আছে, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েসে আছে, মানে তোমাকে কি আনতে হবে, সাবজেক্ট আনতে হবে। সামওয়ান কথা আনা যায়, তাহলে সামওয়ানই আনি, সামওয়ান আনলাম। ওয়ার লেফটটা, ওয়ারটা উঠে যাবে, লেফট হয়ে যাবে, সামওয়ান লেফট, তারপরে ইউ ফর dead, someone left you for dead। Okay, question number 53। now question number 54 এ আছে I should have been dead if some passerby had not chanced to peep into the well, I exclaimed the other। narration change, তাহলে exclaimed তো বলাই আছে, the other exclaimed that। এবার I should have been dead এটা হবে he should have been dead, তাহলে he should have been dead। if some passerby একই রকম ভাবে লিখি, if some passerby had not chanced, এখানেও বলবো had not chanced, কারণ had থাকলে had এই বসবে, had not chanced to peep into the well। very easy, যেটা সেন্টেন্সটা বড় দেখে যেটা মনে হচ্ছে অনেক জটিল, কিন্তু বড় হিসাবে জটিল নয়, খুবই সোজা ন্যারেশন চেঞ্জের নিয়ম জানা থাকলে কোনো গ্রামারেই জটিল লাগবে না, তোমাদের সমস্ত গ্রামারেই সোজা লাগবে। কোশ্চেন নাম্বার 55 এ কি হবে কোশ্চেনটা দেখি। 55 এ আছে the other exclaimed overwhelmed by enthusiasm। প্রথমত exclaimed এর নাউন ফর্ম, exclaimed এর নাউন ফর্ম exclamation, পার্টস অফ স্পিচ এর উপরে উত্তর exclamation। other exclaimed মানে others made exclamation, তাহলে এটাই করি the other got exclamations বলছি,
গট এক্সক্লেমেশনস বা মেড হয় না, গট, সরি গটেই হবে। দ্য আদার গট এক্সক্লেমেশন ওভারওয়েলড বাই এনথুজিয়াজম। তাহলে এক্সক্লেমেড নাউন ফর্ম এক্সক্লেমেশন হলো। এবার আছে অ্যাডভার্ব ফর্ম অফ এনথুজিয়াজম। এনথুজিয়াজমের অ্যাডভার্ব ফর্ম এনথুজিয়াস্টিক্যালি, কারণ এর হচ্ছে অ্যাডজেক্টিভ যে ফর্ম সেটা হচ্ছে এনথুজিয়াস্টিক। তাহলে অ্যাডভার্ব ফর্ম এনথুজিয়াস্টিক্যালি সেন্টেন্সটাকে লিখবো না আদার এক্সক্লেমড এনথুজিয়াস্টিক্যালি, যে ওভারওয়েলড বাই এনথুজিয়াজম এটা এক কথায় হবে এনথুজিয়াস্টিক্যালি। তাহলে উত্তর হবে দ্য আদার এক্সক্লেমড এনথুজিয়াস্টিক্যালি। 56 when shall I get at him he asked clenching his fist। আবার একটা ন্যারেশন চেঞ্জ। হি আস্কস, দেখো when দিয়ে WH কোশ্চেন, WH কোশ্চেন থাকলে whenটা হয়ে বসে, কিন্তু তার আগে এটা করে নি হি আস্কড। তাহলে হি আস্কড ক্লেনচিং হিজ ফিস্ট এটা আগে ব্যবহার করে দিলাম। তারপর আমি বললাম WH কোশ্চেনের ক্ষেত্রে WH ওয়ার্ডটাই নেমে যাবে, আমি WH ওয়ার্ডটা নামিয়ে দিচ্ছি when। আই হবে, আয়ের কাজ, আই মানে কে, হি, তাহলে হি, শ্যালটা হয়ে যাবে শুড, নো শুড হবে না উড হবে, শ্যালটা চেঞ্জ হয়ে গেলে উড হয়ে যাবে, হি উড গেট অ্যাট হিম, গেট অ্যাট হিম। অতএব উত্তর হচ্ছে হি আস্কড ক্লেনচিং হিজ ফিস্ট when he would get at him। Question number 56. Now 57. You will see no, you will never see any more of him. You will never see any more of him. Affirmative sentence. এটাকে অ্যাফার্মেটিভ বলে ইউ উইল নেভার সি। নেভার সি মানে আমি বলেইছিলাম যে যদি নট সি বসি তাহলে আনএবল কথাটা ব্যবহার করার চেষ্টা করি, করেছি। ইয়েস, ইউ উইল বি আনএবল, ইউ উইল নেভার সি। তাহলে নেভারের সেন্সটা কোথায় গেল? নেভারের জন্য আমি এভার ব্যবহার করব, কিন্তু সবার শেষে ব্যবহার করব। ইউ উইল বি আনএবল টু সি এনি মোর অফ হিম এভার, অর্থাৎ নেভারের অপোজিট করে দিলাম এভার, আর এখানে আনএবল কথাটা ব্যবহার করে দিলাম। You will be unable to see any more of him ever. This is question number 57. Now 58. 58 এ বলা যায় the other groaned on hearing it. The other groaned on hearing it. Groaned এর noun form. Groaned এর noun form কি? Groaned এর noun form হচ্ছে groaning. এবং groaning কথাটা ব্যবহার করলে other groaned মানে other made groaning. Other made groaning on hearing it। আর এটাকে কমপ্লেক্স করলে কি হবে? on hearing it মানে দেখো রিজন অর্থে ব্যবহার করা হয়েছে, এটা শুনে, যেহেতু রিজন ব্যবহার করা হয়েছে তাহলে আমি এখানে হোয়েনও ব্যবহার করতে পারি, মানে যখন সে শুনেছিল। তাহলে when the other heard, when the other heard, হিয়ারিংটা পাস্ট টেন্সে চলে আসবে, heard, he groaned, সে গ্রহণ করেছে। এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, when দিয়ে আমি কমপ্লেক্স সেন্টেন্স করলাম এখানে। 59 you know my name, আশ্চর্যবোধক বাক্য এটা। ইউ নো মাই নেম, দ্য আদার সেড টেকেন অ্যাবেক। টেকেন অ্যাবেক মিনস সারপ্রাইজড। এই যে আমি বলেছি টেকেন অ্যাবেক, এটার মিনিং হচ্ছে সারপ্রাইজ, আশ্চর্য হওয়া। এটা একটা ফ্রেজাল ভাব, এটা এখান থেকে আসছে, টেকেন অ্যাবেক, সারপ্রাইজড। ইউ নো মাই নেম, ন্যারেশন চেঞ্জ যদি করি, এটা কে বলছে? দ্য আদার সেড। তাহলে দ্য আদার এক্সক্লেমড দ্যাট, সরাসরি আমি এক্সক্লেমেশন দিয়ে করছি, এক্সক্লেমড দ্যাট ইউ নো মাই নেম মানে দ্যাট হি নিউ হিজ নেম। ইউ মানে হি, নোটা নিউ হয়ে যাবে, মাই নেম হয়ে যাবে হিজ নেম। সো দ্য আদার এক্সক্লেমড দ্যাট হি নিউ হিজ নেম। সো আমরা দেখলাম যে 59 আজ এই ক্লাসটা এখানেই শেষ করব। 59 অলমোস্ট 30 বলতে আমরা এখানে 28 কোয়েশ্চেন্স করলাম। আমাদের এটা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট মানে ফার্স্ট ক্লাসটা যেটা আমরা করেছি সেই ক্লাসটা তোমরা প্রথমে ফলো করো, তারপরে এই ক্লাসটাতে এসো, পরপর করে যাও। এই যে ফার্স্ট ক্লাসটার যে লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে তোমরা ফার্স্ট ক্লাসের ভিডিও বা ক্লাসটা পেয়ে যাবে। এবং এই 59 কোয়েশ্চেনের পরে আমি আগের দিনে আবার বলেছিলাম যে আমাদের 86 কালেকশন আছে, অতএব আমরা থার্ড যে ক্লাসটাতে আমরা রেস্ট অফ দ্য কোয়েশ্চেন্স, বাকি প্রশ্নগুলো আলোচনা করে দেব। সুতরাং পরের ক্লাসে আবার দেখা হবে এবং আশা করি তোমরা এই গ্রামার কোয়েশ্চেন্স গুলো ভালোভাবে করছো, ফলো করছো এবং নোট করে রাখছো নিয়মগুলো। এভাবে যদি নোট করে রাখো এবং ক্লাসগুলো যদি ভালো করে ফলো করো, তোমাদের ভালো মার্কস পাওয়াটা কেউ আটকাতে পারবে না। এবং কোনো প্ররোচনায় তোমরা ভুল পথে যেও না, তোমরা মূল স্রোতে, পড়াশোনার মূল স্রোতে থাকো এবং প্রত্যেকটা
গ্রামার কোয়েশ্চেন্স ভালোভাবে বুঝে নাও, শিখে নাও, কারণ গ্রামার শেখাই তোমার ইংলিশ লার্নিং এর একটা আলটিমেট থিং।